So in the last class, I told you that a few things will be required to understand the control system class. So have you revised all these things that I told? মনে আছে আমি কি কি জিনিস বলেছিলাম তোমাদের দেখে আসতে, রিভাইজ করে আসতে? হ্যাঁ স্যার, ল্যাপ্লাস, ইনভার্স ল্যাপ্লাস, ডিফারেনশিয়াল ইকুয়েশন। সবাই করেছো? সবাই কি করেছো? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, ল্যাপ্লাসটা আমি একটু দেখছি, ঠিক আছে, মানে প্র্যাকটিস করা হয়নি, ল্যাপ্লাসটা দেখেছি স্যার, বাকিগুলো সময় মানে হয়ে উঠতে পারেনি স্যার, এক্সট্রিমলি সরি। ওকে, ঠিক আছে, অসুবিধা নেই। তো যেহেতু আমি ফার্স্ট পার্টটা তোমাদের পড়াবো না, ওই পার্টে কি ক্লাস নিয়েছেন স্যার? সায়ন্তন চক্রবর্তী স্যার আজকে স্যার একটা ইন্ট্রোডাক্টরি ক্লাস। আজকে ফার্স্ট ক্লাস হবে, তাই তো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা, ঠিক আছে, অসুবিধা নেই। তো ব্যাপারটা হচ্ছে যে কোনো সিস্টেমকে আমাদের প্রথমে একটা মডেল রেডি করতে হবে, মডেল বানাতে হবে যে কোনো সিস্টেম। সিস্টেমটা হতে পারে একটা ডিসি মেশিন, সিস্টেমটা হতে পারে একটা ধরো একটা ফ্লুইড লেভেল কন্ট্রোল করছি সেইটা, বা একটা টেম্পারেচার কন্ট্রোল করছি সেই সিস্টেমটা। যে কোনো একটা সিস্টেম, তার প্রথমে একটা ম্যাথামেটিক্যাল মডেল আমাদের রেডি করতে হবে, তৈরি করতে হবে। সেটা কিভাবে হয় না, সেটা অ্যাকচুয়ালি আগের দিন আমি ক্লাসে তোমাদের বলেছিলাম যে একটা এক্সাম্পল দিয়েছিলাম। যেমন কিসের এক্সাম্পল দিয়েছিলাম মনে আছে? একটা আরএল সার্কিটের সম্ভবত আমি একটা এক্সাম্পল দিয়েছিলাম, তাই না? হ্যাঁ, রেজিস্ট্যান্স আর ইন্ডাকটেন্স নিয়ে একটা সার্কিট, সেই সার্কিটটা একটা সিস্টেম। কি ধরনের সিস্টেম? এটা ইলেকট্রিক্যাল সিস্টেম, বুঝতে পেরেছো? সেরকম ইলেকট্রিক্যাল ছাড়া অন্য যে কোনো রকম সিস্টেম হয়। যেমন একটা বললাম আমি টেম্পারেচার কন্ট্রোল সিস্টেম, একটা সিস্টেম যার টেম্পারেচারটা আমরা কন্ট্রোল করছি, সেটা একটা হতে পারে। বা একটা সিস্টেম যার আমরা তার মানে লিকুইড, মানে একটা ট্যাঙ্কের ওয়াটারটা কত দূর গিয়ে ঠেকবে, কত দূর গেলে তারপরে পাম্পটা বন্ধ হয়ে যাবে, সেই জিনিসটাকে আমরা লিকুইড লেভেল কন্ট্রোল বলে। এটাকে লিকুইড লেভেল কন্ট্রোল একটা সিস্টেম। এই সিস্টেমটাকে আমরা অ্যানালিসিস করতে চাইছি। এরকম বিভিন্ন ধরনের সিস্টেম হয়, সেটা যে ইলেকট্রিক্যালি হবে এমন কোনো কথা নেই। লাস্ট ক্লাসে আমরা একটা পিওরলি ইলেকট্রিক্যাল সিস্টেম ধরেছিলাম, যেটাকে আমরা বলেছিলাম একটা সিম্পল আরএল সার্কিট। হ্যাঁ, এরকম ইলেকট্রোমেকানিক্যাল সিস্টেম হতে পারে, যেমন মোটর একটা ইলেকট্রোমেকানিক্যাল সিস্টেম, সেটাও হতে পারে। ওকে, তো সিস্টেমটা যাই হোক, তার প্রথমে একটা মডেল আমাকে রেডি করতে হবে, এটা প্রিপেয়ার করতে হবে। হ্যাঁ, কি মডেল না, ম্যাথমেটিক্যাল মডেল। তো ম্যাথমেটিক্যাল মডেল মানে বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে সেই সিস্টেমের একটা ম্যাথমেটিক্যাল রিপ্রেজেন্টেশন, সিস্টেমটার ম্যাথমেটিক্যাল রিপ্রেজেন্টেশন। হ্যাঁ, খুব কমপ্লিকেসি দিকে না গিয়ে ইজিয়েস্ট ওয়েতে কিভাবে তার একটা ম্যাথমেটিক্যাল রিপ্রেজেন্টেশন তৈরি করা যায়, হ্যাঁ, যাতে ওই সিস্টেম, ওই যে ম্যাথমেটিক্যাল রিপ্রেজেন্টেশনটা হলো, ওই সিস্টেমটাকে রিপ্রেজেন্ট করে মোটামুটি ভাবে, মোটামুটি কাজ চলে যাওয়ার মতো করে, বুঝতে পেরেছো? যেমন আমরা একটা এক্সাম্পল দিয়েছিলাম, একটা যদি আরএল সার্কিট হয়, তার ম্যাথমেটিক্যাল রিপ্রেজেন্টেশনটা হচ্ছে এল ডিআই ডিটি প্লাস আই ইন্টু আর ইকুয়ালস টু ভিআই। বুঝতে পেরেছো? এইটা ছিল। তাহলে এখানে কারেন্টটাকে আমরা আউটপুট ধরেছিলাম। হ্যাঁ, কারেন্টটা এখানে আউটপুট, সার্কিটের যে কারেন্ট সেটা আউটপুট। আচ্ছা, সিস্টেম হতে গেলে, সিস্টেমটাকে ডিফাইন করতে গেলে যে দুটো জিনিস খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আউটপুট আর ইনপুট। এই দুটো জিনিস ভীষণ ইম্পর্টেন্ট। একটা সিস্টেমের কোনটা আউটপুট আর কোনটা ইনপুট, সেটাকে আমাকে প্রথমে ক্লিয়ারলি মেনশন করতে হবে যে কোনো সিস্টেম। হ্যাঁ, কেউ কি কিছু বলতে চাইছিলে? আচ্ছা, তাহলে এইটা হচ্ছে মেন ইম্পর্টেন্ট। আর একটা হচ্ছে সিস্টেম বাউন্ডারি, মানে কোন জিনিসটাকে আমি সিস্টেমের মধ্যে ধরবো আর কোন জিনিসগুলোকে সিস্টেমের বাইরে ধরবো। যেমন ধরো ওই আরএল সার্কিটটাই ধরো একটা আমার কাছে সিস্টেম, যার ইনপুটটা কি
ইনপুটটা হচ্ছে ইনপুট ভোল্টেজ, আগের দিনে আমি তোমাদের দেখিয়েছিলাম না, মনে পড়ছে? একটা সিম্পল আমি আরএল সার্কিট দেখিয়েছিলাম, যেখানে আর আর এল দুটো এলিমেন্ট আছে, আর এর অ্যাক্রসে যে ভোল্টেজটা, সেই ভোল্টেজটা আমার ইনপুট, আর কারেন্ট যেটা সার্কিটের মধ্যে দিয়ে সেটা হচ্ছে আউটপুট। এবার দেখো, এটা আউটপুট হতে পারে, আবার এর অ্যাক্রসে ভোল্টেজ এটাও একটা আউটপুট হতে পারে, কিন্তু আমরা এখানে কারেন্টটাকে আউটপুট নিয়ে কাজ করছি। বুঝতে পেরেছো? মানে ধরো এই জিনিসটাই যদি আমার মানে এইটা আউটপুট হতো, তাহলে কিন্তু রিপ্রেজেন্টেশনটা চেঞ্জ হয়ে যেত, এই রিপ্রেজেন্টেশনটা থাকতো না, অন্যরকম রিপ্রেজেন্টেশন হতো। এটা আমাদের বুঝতে হবে। তাহলে ইনপুট আর আউটপুটের উপর বেস করে এই ইকুয়েশনটা কিন্তু চেঞ্জ হয়ে যেতে পারে। তাহলে প্রথমে আমাকে ঠিক করতে হবে আমার ইনপুট কোনটা, আউটপুট কোনটা, এইটা প্রথমে ঠিক করতে হবে। নেক্সট হচ্ছে সিস্টেমের বাউন্ডারিটা, মানে কার মধ্যে জিনিসগুলোকে আমরা সিস্টেমের মধ্যে ধরবো। যেমন ধরো এই যে রেজিস্ট্যান্সটা, এই রেজিস্ট্যান্সটা তো আমরা জানি যে যত কারেন্ট যাবে রেজিস্ট্যান্সটা হিট হবে, তাই না? কি তাই তো? হিটটা কি হয়, কার সাথে প্রপোর্শনাল? আই স্কয়ারের সাথে প্রপোর্শনাল হয়, তাই না? তাহলে এর আচ্ছা। সাথে সাথে হিটটা, তো এটা হিট জেনারেট হবে। এবারে হিটটা জেনারেট হলে সেখান থেকে ওর টেম্পারেচারটা আস্তে আস্তে বাড়বে। সে টেম্পারেচারটা বাড়লে কি রেজিস্ট্যান্সটা ঠিক থাকবে? রেজিস্ট্যান্সটাও বাড়বে। কিন্তু দেখো এই সার্কিটটা যখন আমি অ্যানালিসিস করছি, করে এই ইকুয়েশনটা লিখছি, তখন কিন্তু আমরা রেজিস্ট্যান্সটাকে কনস্ট্যান্ট ধরে নিই। যদি কনস্ট্যান্ট না ধরি তাহলে কিন্তু সিস্টেমের কমপ্লেক্সিটিটা বেড়ে যাবে, সিস্টেমটা একটা টাইম ভ্যারিং সিস্টেম হয়ে যাবে, যার প্যারামিটার গুলো টাইমের সাথে সাথে ভ্যারি করে। তাহলে আমরা এখানে একটা অ্যাপ্রক্সিমেশন করেছি, মানে কি রকম অ্যাপ্রক্সিমেশন, মানে সিস্টেমের বাউন্ডারির মধ্যে আমরা ওই টেম্পারেচারটাকে আর কনসিডার করিনি। টেম্পারেচার ইজ নট আ প্যারামিটার অফ আওয়ার সিস্টেম অর ভেরিয়েবল অফ আওয়ার সিস্টেম। বুঝতে পেরেছো? তো এইরকমই আরো অনেক জিনিসকে আমরা এখানে অ্যাভয়েড করেছি, নেগলেক্ট করেছি, সিস্টেমটাকে সিম্পল রিপ্রেজেন্টেশন দেওয়ার জন্য। একটা সিস্টেম, ছোট্ট সিস্টেমে অনেক কমপ্লিকেটেড ওয়েতে ভাবা যায়। যেমন আমি তোমাদের একটা এক্সাম্পল দিলাম, ওকে? তো সেইটাকে আর না গিয়ে আমরা সিম্পলেস্ট ওয়েতে কিভাবে তার একটা ম্যাথমেটিক্যাল রিপ্রেজেন্টেশন দিতে পারি, সেটাই হচ্ছে ম্যাথমেটিক্যাল মডেল। যেমন এখানে আমরা সেই ম্যাথমেটিক্যাল মডেলটাকে লিখেছি। এবার আগের দিনই বলেছি যে এই যে ম্যাথমেটিক্যাল মডেল, যেটা বেসিক্যালি এগুলো কি হয়, এগুলো কিছু ডিফারেন্সিয়াল ইকুয়েশন হয়। ম্যাথমেটিক্যাল মডেল বলতে আমরা কন্ট্রোল সিস্টেমে বুঝি কিছু ডিফারেন্সিয়াল ইকুয়েশন, ওকে? এবার সেই ডিফারেন্সিয়াল ইকুয়েশনটাকে খুব সোজাভাবে সলভ করার একটা টেকনিক হচ্ছে ল্যাপ্লাস ট্রান্সফরমেশন করা। তো এই সিস্টেমটাকে যদি আমি ল্যাপ্লাস ট্রান্সফরমেশন করি, তাহলে হবে কি, এল এস কি জানো তো? এটা এই ডিফারেন্সিয়েশন ল্যাপ্লাস ট্রান্সফরমেশন কি হয়? এস এল মাইনাস, বলো কি হবে? আর কারো নেই? আর ইন্টু আইএস। এটা ল্যাপ্লাস ট্রান্সফরমেশন কি হবে? ডিআই ডিটি ল্যাপ্লাস ট্রান্সফরমেশন কি হবে বলো? তাহলে এটা আমরা লিখতে পারবো। কোনো ডিফারেন্সিয়েশন যদি হয়, এটা টাইম ডোমেনে রয়েছে, এটাকে এস ডোমেনে নিয়ে যাবে। আর কি হবে বলো, এটা কি হবে? প্রথম কথা, ডিফারেন্সিয়েশন হলে একটা এস বেরিয়ে আসবে। সবসময় মনে রাখবে, যতবার ডিফারেন্সিয়েশন হবে ততবার এসটা বেরোবে। মানে যে ডবল ডেরিভেটিভ হতো তাহলে এস স্কোয়ার হতো, ট্রিপল ডেরিভেটিভ এস কিউব হতো, তাহলে একবার ডেরিভেটিভ আছে এস বেরিয়েছে, এস মাইনাস ওই আই জিরোই হবে, কিন্তু সেটা তখন এস এর ফাংশন হয়ে যাবে, এই আই জিরোটা এস এর ফাংশন হয়ে যাবে, মাইনাস একটা ইনিশিয়াল কন্ডিশন থাকে। সেই ইনিশিয়াল কন্ডিশনটা কি, ওই আই জিরোর জিরোতে কত ভ্যালু ছিল সেইটা। তো সেইটা যদি আমরা এখানে বসাই, তাহলে কি দাঁড়ায়, এস আই এস এর ফাংশন মাইনাস আই জিরো, জিরোতে তার ভ্যালু কত, ইনিশিয়াল কন্ডিশন কত। আর এখানে কোনো ডিফারেন্সিয়েশন নেই, সুতরাং আই জিরোটা এস এর ফাংশন। মাইনাস হবে না স্যার? হ্যাঁ বলো। স্যার ইনিশিয়াল ভ্যালুটা তো মানে i0 মাইনাস
হয়? I0 মাইনাস না I0 প্লাস হয়? দেখে নাও বইতে। যাই হোক, মোটামুটি ওটা ইনিশিয়াল কন্ডিশন, 0 0 মাইনাস 0 প্লাস, ওটা ইনিশিয়াল কিন্তু কন্ডিশন। কন্ট্রোল সিস্টেমে তো স্যার ইনিশিয়াল কন্ডিশন আমরা ধরবো না তো স্যার, ওটা তো থাকবে না। না না, থাকবে না বলে কিছু হয় না। তোমার সার্কিটে যদি একটা কারেন্ট আগে থেকে ইন্ডাক্টরে যদি কারেন্ট থাকে, সেটাকে তুমি তো অ্যাভয়েড করতে পারো না। কন্ট্রোল সিস্টেমে থাকে না বলে এরকম কিছু মানে হার্ড অ্যান্ড ফাস্ট রুল নেই। আমি বলছি সেইটা তোমাদের। দেখো, এইটা এটা এটা ডিফারেন্সিয়েশন করলে কি হবে সেটা আগে দেখো। এটা হয়তো সেটা তো আমাদের লিখতে হবে। যদি আমি I0টাকে 0 ধরি, তাহলে সেটাকে আমার বলে দিতে হবে কেন 0, কোন গ্রাউন্ডে তুমি 0 ধরছো। সেটা তোমার অ্যাজাম্পশন, সেটা কোনো রুল নয়। বুঝতে পেরেছো আমি কি বলতে চাইছি? তোমাকে ল্যাপ্লাস ট্রান্সফরমেশন, হ্যাঁ একটা স্যার। ডেরিভেটিভের ল্যাপ্লাস ট্রান্সফরমেশন কি হয় সেটা তো লিখতে হবে প্রথমে। এবার আমি চাইছি, দেখো এটা কি আর ডিফারেন্সিয়াল ইকুয়েশন আছে? এখানে কোনো ডিফারেন্সিয়াল টার্ম আছে না নেই সেটা আমাকে বলো। না না না। নেই স্যার। কোনো ডিফারেন্সিয়াল, তাহলে এটা অ্যালজেব্রিক ইকুয়েশন আছে। তাহলে অ্যালজেব্রিক ইকুয়েশনে তাহলে কি আমরা আউটপুট আর ইনপুটের রেশিও বার করতে পারি? আউটপুটটা কি এখানে দেখো ওপরেই বলা আছে, আউটপুটটা হচ্ছে I0, আর ইনপুটটা কি? ইনপুটটা I0 হচ্ছে VI। দুটোই এস এর ফাংশন। এই দুটোর কি রেশিও বার করতে পারবো এখান থেকে? সেটা দেখো, চেষ্টা করো সবাই। পারবে? হ্যাঁ স্যার পারবো। হ্যাঁ স্যার, বলা যায়। হয়েছে? বলো হয়ে গেলে। সবাই চেষ্টা করো, এই ক্লাসে কিন্তু সবাইকে চেষ্টা করতে হবে। কেউ চুপচাপ বসে থাকলে হবে না, কেউ ডিভাইস অন করে চুপচাপ বসে থাকলে হবে না, বা ঘুরে বেড়ালে হবে না। হয়েছে? রেশিওটা বার করতে পেরেছো? এত সময় লাগালে কি করে হবে? দীপঙ্কর, হ্যাঁ স্যার হয়েছে? করেছি স্যার। কত কি হয়েছে বলো তো? স্যার বলছি I0 প্লাসটাকে কি মানে সাইড করে রাখবো? সাইড করবে মানে আমি বলছি যে রেশিও বার করতে পেরেছো না পারোনি? ওটা যদি মানে রেশিও বার করতে সোজা কথা অসুবিধা হচ্ছে, তাই তো? হ্যাঁ মানে Sir, ওই 1/SL I0 plus প্লাস R. যদি এইটা 0 হয়ে যেত তাহলে রেশিও বার করাটা কি সুবিধা হতো? দেখো তো। Sir, হ্যাঁ, 1/SL plus R. Hello. এইটা যদি Sir, শুনতে 0 পাচ্ছেন? হয়, হ্যাঁ শুনতে পাচ্ছি, এটা যদি 0 হয় তাহলে কি রেশিওটা বার করা সোজা? হ্যাঁ স্যার, ওটা 1/SL প্লাস আর হচ্ছে। 1/SL plus R. তাহলে বুঝতে পেরেছো কেন সেটা ওইটাকে স্যার আমাদের যদি 0 মানে ধরতে 0 হয় হচ্ছে? তাহলে হ্যাঁ, তাহলে এই যে রেশিওটাকে বলা হয় ট্রান্সফার ফাংশন। রেশিও অফ আউটপুট, Laplace transformation of output and Laplace transformation of input. This is called the transfer function, provided the initial condition is 0. If the initial condition is not 0, then you cannot determine the ratio as a polynomial of s. এই রেশিওটা বার করতেই পারবে না, সেই জন্য ওটাকে ইনিশিয়াল কন্ডিশনটাকে 0 করতেই হবে। তো এটাই হচ্ছে ট্রান্সফার ফাংশনের ডেফিনেশন।
বুঝতে পেরেছো? সো দিস ইজ দ্য ট্রান্সফার ফাংশন। তো এইটা হচ্ছে হ্যাঁ, আমাদের প্রথম অ্যাপ্রোচ, যেটাকে বলি আমরা ট্রান্সফার ফাংশন অ্যাপ্রোচ। তো ট্রান্সফার ফাংশন অ্যাপ্রোচে আমাদের অনেকগুলো অ্যাজাম্পশন আছে। কি কি অ্যাজাম্পশন? কিছু অ্যাজাম্পশন তোমরা অলরেডি বুঝতে পেরেছো, যেমন এই ইনিশিয়াল কন্ডিশনটাকে 0 হতে হবে, এটা একটা অ্যাজাম্পশন। সেই অ্যাজাম্পশনটা সবসময় আচ্ছা। ট্রু কিন্তু নাও হতে পারে। হ্যাঁ, অধিকাংশ ক্ষেত্রেই সেটা ফলস। বিশেষ করে এই ইন্ডাকটিভ সার্কিট যদি হয় বা ক্যাপাসিটেন্স যদি থাকে, ইনিশিয়াল ভোল্টেজ থাকতে পারে ক্যাপাসিটেন্স। ওকে, তো সেটা আমাদের এখানে কনসিডার করা যাবে না। ট্রান্সফার ফাংশন অ্যাপ্রোচের ক্ষেত্রে ইনিশিয়াল কন্ডিশন কিছু কনসিডার করা যাবে না, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে এই যে ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা হয়েছে, এটাকে একটা লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন হতে হবে। লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন। এই যে ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা হয়েছে, এটাকে টাইম ইনভ্যারিয়েন্ট ডিফারেন্সিয়াল ইকুয়েশন হতে হবে। এই ডিটেলস গুলো স্যার নিশ্চয়ই তোমাদের বলবেন। তো আমরা এখানে লিনিয়ার টাইম ইনভ্যারিয়েন্ট ডিফারেন্সিয়াল ইকুয়েশন নিয়েই ডিসকাস করব। কিসে? না ট্রান্সফার ফাংশনের ক্ষেত্রে। অন্যরকম যদি ডিফারেন্সিয়াল ইকুয়েশন হয়, তাহলে ট্রান্সফার ফাংশন অ্যাপ্রোচ অ্যাপ্লাই করা যাবে না। আমরা ল্যাপ্লাস ট্রান্সফরমেশন করতে গিয়েই প্রবলেমে পড়ব। সুতরাং আমার ডিফারেন্সিয়াল ইকুয়েশনটাকে লিনিয়ার টাইম ইনভ্যারিয়েন্ট হতে হবে। এই দুটো ক্রাইটেরিয়া, লিনিয়ার এবং টাইম ইনভ্যারিয়েন্ট। আর কি আরেকটা বললাম, ইনিশিয়াল কন্ডিশন 0। আরেকটা কি না, এখানে একটা সেট অফ ইনপুট আর একটা সেট অফ আউটপুটের জন্যই বার করা যাবে। কেননা জিএস মানে তুমি ওপরে একটা আউটপুট আর নিচে একটা ইনপুট অ্যাকোমোডেট করতে পারো, তাই না? সেই জন্য এটাকে আমরা বলি সিসো সিস্টেম, সিঙ্গেল ইনপুট সিঙ্গেল আউটপুট সিস্টেম। তাহলে ল্যাপ্লাস ট্রান্সফার ফাংশন অ্যাপ্রোচ ইজ অ্যাপ্লিকেবল অনলি ফর সিঙ্গেল ইনপুট সিঙ্গেল আউটপুট সিস্টেম। দ্যাট ইজ অ্যানাদার assumption. So these are all the assumptions that we should make when we are defining a transfer function. বুঝতে পেরেছো সবাই? তাহলে এই যে ট্রান্সফার ফাংশন অ্যাপ্রোচেই আমাদের অধিকাংশ অ্যানালিসিস গুলো আছে। সুতরাং আমাকে ট্রান্সফার ফাংশনটা কি সেটা না বুঝলে তাহলে আমাদের কিন্তু কিছু কাজ করা যাবে না। দেখো, বুঝতে পারছো? তাহলে এখন আমি যদি বলি যে আমার এল এর ভ্যালু হচ্ছে 1, আর এর ভ্যালু 1, তাহলে আমার ট্রান্সফার ফাংশনটা কি দাঁড়ায়? 1/s+1। এবার এইটা যদি ধরো এইটা তোমার কাছে আছে, তোমার কাছে ওপরে সার্কিটটা নেই, তুমি কি বলতে পারবে এইটা কাকে রিপ্রেজেন্ট করে? বলতে পারবে? দেখো, এইটা একটা সিস্টেমকে রিপ্রেজেন্ট করে। সেই সিস্টেমটা ইলেকট্রিক্যাল হতে পারে বা অন্য যে কোনো সিস্টেম হতে পারে, সেইটা কিন্তু ইউনিক নয়। তাহলে একটা ট্রান্সফার ফাংশন কিন্তু যে কোনো সিস্টেমকে রিপ্রেজেন্ট করতে পারে, কিন্তু একটা পার্টিকুলার সিস্টেমের একটাই ট্রান্সফার ফাংশন হবে ফর এ গিভেন সেট অফ ইনপুট এন্ড আউটপুট। বুঝতে পেরেছো? একটা সিস্টেমের ট্রান্সফার ফাংশনটা ইউনিক ফর এ গিভেন সেট অফ ইনপুট এন্ড আউটপুট, কিন্তু একটা ট্রান্সফার ফাংশন মাল্টিপল সিস্টেমকে রিপ্রেজেন্ট করতে পারে। এটা বুঝতে পেরেছো সবাই? কেননা এখানে কোথাও তো এল আর আর ব্যাপারটা থাকছে না, ফলে এই ওয়ানটা আর এই ওয়ানটা অ্যাকচুয়ালি কোথা থেকে এলো সেটা আমরা জানি না। বেসিক্যালি একটা ট্রান্সফার ফাংশন মানে কি? একটা এস এর ফাংশন। ট্রান্সফার ফাংশন মানে কি? এই জি ফাংশন অফ এস, এস এর ফাংশন। এসটা কি? আগের দিন বলেছিলাম, এসটা এজ এ কমপ্লেক্স ভেরিয়েবল। বুঝতে পেরেছো? এসটা একটা কি? এসটা একটা কমপ্লেক্স ভেরিয়েবল, তার একটা ফাংশন হচ্ছে ট্রান্সফার ফাংশন জিএস। তার মানে হচ্ছে কি না, এই জিএসটা যদি আমি একটা জেনারেল লিখি, তাহলে এর ওপরে একটা ফাংশন থাকবে, নিচে একটা এস এর ফাংশন থাকবে। কি বুঝতে পেরেছো? যেমন এই পার্টিকুলার সিস্টেমের ক্ষেত্রে এনএস টা কত?
বলো 1 1 1 আর ds টা কি s s plus প্লাস 1 বুঝতে পেরেছো n ফর নিউমারেটর d ফর ডিনোমিনেটর হ্যাঁ বলো এবারে এই ns টা যা খুশি হতে পারে মানে ধরো ns টা হলো a স্কোয়ার প্লাস 2s প্লাস 1 আবার ds টাও যা খুশি হতে পারে ds টা ধরো হলো s ইন্টু s প্লাস 3 ইন্টু s প্লাস 5 এটা s এর ফাংশন মোট ns টাও একটা s এর ফাংশন ds টাও একটা s এর ফাংশন তাহলে এই দুটো ফাংশনের রেশিওই হচ্ছে ট্রান্সফার ফাংশন ম্যাথমেটিক্যালি আমরা যদি বলি তাহলে এটাই বোঝায় যে ট্রান্সফার ফাংশন মানে তার নিউমারেটরে একটা s এর ফাংশন থাকবে ডিনোমিনেটরে একটা s এর ফাংশন থাকবে বুঝতে পারছো আমি কি বলছি দেখো কেউ যদি না বুঝতে পারো ইমিডিয়েটলি জিজ্ঞেস করো দিস আর দ্য ভেরি বেসিক্স এরিয়া বাকি জিনিসগুলো অনেক বেশি হ্যাঁ স্যার, বুঝতে কমপ্লিকেটেড পারছি। আচ্ছা এবার এইগুলো কিন্তু কোনোটাই ইকুয়েশন নয় এগুলো সবই ফাংশন কিসের ফাংশন এস এর ফাংশন ট্রান্সফার ফাংশনটা যেমন একটা এস এর ফাংশন এনএস টাও এস এর ফাংশন ডিএস টাও এস এর ফাংশন এগুলো সবকটাই ফাংশন কিন্তু যখনই এই ফাংশনটাকে জিরোর সাথে ইকুয়েট করব তখন সেটা ইকুয়েশন হয়ে যাবে কি তাই না এখন এই s ইন্টু এস প্লাস 3 প্লাস এস প্লাস 5 ইন্টু এস প্লাস 5 এটা কি হলো একটা ইকুয়েশন হয়ে গেল তো যখন এই ইকুয়েট করব ইট বিকামস অ্যান ইকুয়েশন ঠিক আছে বুঝতে পেরেছো তো এই ডিএস টাকে যখন জিরোর সাথে ইকুয়েট করব যে ইকুয়েশনটা পাবো তাকে বলা হয় ক্যারেক্টারিস্টিক্স ইকুয়েশন এটাই বেসিক্যালি সিস্টেমের ক্যারেক্টারিস্টিক্সটাকে বোঝায় যেমন ফর দ্য এক্সাম্পল প্রথমের যে সিস্টেমটা আমরা লিখলাম দেখো এই সিস্টেমের মধ্যে এই ডিনোমিনেটরেই কিন্তু এল আর আরটা রয়েছে তার মানে এটাই বেসিক্যালি সিস্টেমের ক্যারেক্টারিস্টিক্সটাকে বোঝাবে আগের দিন বলেছিলাম না যে আউটপুটটা কিভাবে ভ্যারি করবে একদম স্টেপ একদম এরকম ভাবে হবে নাকি অনেক টাইম নেবে ওই মানে ভি বাই আর এ পৌঁছতে গিয়ে সেটা ডিপেন্ড করবে এই এল আর আর এর উপর কিন্তু এল আর আরটা কোন ফাংশনের মধ্যে রয়েছে ডিএস এর মধ্যে রয়েছে সেই জন্য ডিএস ইকুয়ালস টু 0 এই ইকুয়েশনটাকে বলা হয় ক্যারেক্টারিস্টিক্স ইকুয়েশন ডিএস ইকুয়ালস টু 0 ডিনোমিনেটরের ফাংশনটা যদি জিরোর সাথে ইকুয়েট করি যে ইকুয়েশনটা পাওয়া যায় তাকে বলা হয় ক্যারেক্টারিস্টিক্স ইকুয়েশন ওকে এবার ইকুয়েশন মানেই তার কিছু রুট থাকবে তার কারণ হচ্ছে দেখো এই ইকুয়েশনে কটা ভেরিয়েবল আছে এই ক্যারেক্টারিস্টিক্স ইকুয়েশনে কটা ভেরিয়েবল আছে বলো তিনটে স্যার একটাই ভেরিয়েবল আছে সেটা হচ্ছে এস ভেরিয়েবল একটাই আছে সেটা হচ্ছে এস রুট একের বেশি থাকতে পারে হ্যাঁ বলো হ্যাঁ মানে তাহলে S এর একটা ভ্যালুটা ভেরিয়েবল তাহলে তার অনেকগুলো ফ্যাক্টর আছে তার মানে তার অনেকগুলো রুট হতে পারে তাহলে এখান থেকে আমরা একবার দেখেই বলে দিতে পারি কটা রুট থাকবে নিচের ইকুয়েশনটা দুটো মানে থাকবে। ক্যারেক্টারিস্টিক ইকুয়েশনে দুটো থাকছে তিনটে তিনটে কারেক্ট তিনটে রুট থাকবে গিভস মাল্টিপল রুট কেন এটা তো একটা ইকুয়েশন এটা সিঙ্গেল ভেরিয়েবলের ইকুয়েশন মানে এস এর ইকুয়েশন তাহলে মাল্টিপল রুট আমরা পাবো এই রুট গুলোকেই বলা হয় পোলস এই রুট গুলোকে আমরা বলি সিস্টেমের পোলস যেমন এই পার্টিকুলার সিস্টেমের ক্ষেত্রে পোলস গুলো কোথায় কোথায় আছে আমাকে বলো উই হ্যাভ 3 পোলস হোয়াট আর দ্য 3 পোলস তিনটে খুঁটি কোথায় কোথায় পড়ে s রয়েছে is equal to 0 0 s equal to 0 s is equal to minus Minus 3 0 3, minus minus 1 3 minus 5 so these three are the poles of the system তাহলে পোলসটাকে আমরা কিভাবে ডিফাইন করলাম না একটা ট্রান্সফার ফাংশনের ডিনোমিনেটরে যে এস এর ফাংশনটা রয়েছে সেটাকে 0 করলাম
করে ক্যারেক্টারিস্টিক্স ইকুয়েশন পেলাম। ক্যারেক্টারিস্টিক্স ইকুয়েশনের যে রুট সেগুলোকে আমরা পোল বলে থাকি। এইভাবে আমরা পোলটাকে ডিফাইন করছি। হয়ে গেল। এবার নিউমারেটরের যে ইকুয়েশনটা পেয়েছি, মানে নিউমারেটরের ফাংশনটাকে 0 করার পরে যে ইকুয়েশনটা পেয়েছি, এই ইকুয়েশনে কোনো নাম ঠিক করেনি, মানে কোনো বইয়ের লেখক ঠিক করেনি, কিন্তু তার রুট গুলোর নাম ঠিক করে রেখেছে। সেগুলো কি? সেগুলোকে আমরা বলি জিরোস। এই জিরো আর ওই জিরো আলাদা, এটা হচ্ছে জিরোস। তাহলে পোলস অ্যান্ড জিরোস খুব ইম্পর্টেন্ট টার্ম কন্ট্রোল সিস্টেমস এ। জিরো গুলো কিছু কিছু ক্ষেত্রে সিস্টেমে খুব ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ায়, কিন্তু সব ক্ষেত্রে নয়। অধিকাংশ ক্ষেত্রেই তোমার ক্যারেক্টারিস্টিক ইকুয়েশনের রুট গুলোই ইম্পর্টেন্ট, মানে পোল গুলোই ইম্পর্টেন্ট। যাই হোক, তাহলে এগুলোকে আমরা জিরো বলে থাকি। তাহলে এখানে জিরো কি করে কি পাবো বলো? কি কি জিরো আছে এখানে বলো? কটা জিরো আছে? কটা জিরো আছে? স্যার এই a স্কয়ার প্লাস 2s প্লাস 1 টা তো আপনার s প্লাস 1 হোল স্কয়ারের ফর্মুলা চলে আসছে। তো আমাকে বলো দুটো root কটা আসছে, জিরো তো আছে, দুটো zero সেটাকে zero। আমি এই সিস্টেমটা এই ফাংশনটা দেখে বলতে পারবো না কটা জিরো হবে, মানে কটা রুট হবে? দুটো আছে স্যার। দুটো রুট। প্রথমে দুটো root, আমাকে ঠিক করতে হবে যে দুটো কটা স্যার, রুট। দুটো। দুটো রুট আছে। তাহলে দুটো রুট কি করে বার করব? সব সময় আমরা জানি ফ্যাক্টরাইজ করতে হয়। যদি ফ্যাক্টরাইজ ভুলে যাও, ক্লাস 7-8 এর জিনিস আবার প্র্যাকটিস করো। ভুলে মানুষ যে কোনো সময় যেতে পারে, সবকিছু ভুলে যেতে পারে, সেটা কোনো ব্যাপার নয়। কিন্তু সেটা ব্যাপার যেটা হচ্ছে আমরা যে কোনো সময় যে কোনো কিছু স্টার্ট করতে পারি। সো দ্যাট ইজ মোর ইম্পর্টেন্ট। তাহলে যদি ফ্যাক্টরাইজেশন কি করে করতে হয় ভুলে যাও, আবার এটাকে রিভাইজ করো। রিভাইজ কেন করবে? তার কারণ হচ্ছে পোল জিরো বার করার জন্য ফ্যাক্টরাইজেশন ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। তাহলে এইটা ফ্যাক্টরাইজ করা যায় খুব ইজিতে। সেটা হচ্ছে s প্লাস 1 এ হোল স্কোয়ার ইকুয়ালস টু 0। তার মানে হচ্ছে এর দুটো রুট একই পয়েন্টে রয়েছে, সেটা কি -1। কি আমি ঠিক বলছি তো? দুটো রুটস একই পয়েন্টে রয়েছে, এটাকে বলা হয় রিপিটেড রুট। রিপিটেড রুট। তাহলে এখানে দুটো রিপিটেড রুট আছে, মানে দুটোই -1 এ রয়েছে, কেন হোল স্কোয়ার। ওকে, তাহলে এর দুটো জিরোই -1 এ রয়েছে। তো একে বলে পোল জিরো। বোঝা গেল? তাহলে জিরো আর পোলের ডেফিনেশনটা সবার ক্লিয়ার হলো। এবার হচ্ছে তাহলে যে কোনো ফাংশন দেখলেই প্রথমে আমরা বলে দিতে পারবো যে কতগুলো রুট হবে। এইটা প্রথমে তোমাদের শিখতে হবে। যে কোনো ফাংশন দেখলেই বলে দিতে হবে কতগুলো রুট আছে। যেমন এখানে দেখো, এখানে কি করে বলবো না এস এর ম্যাক্সিমাম পাওয়ার কত আছে। এখানে এস ম্যাক্সিমাম পাওয়ার আছে তো 2, তাহলে দুটো রুট আছে। এখানেও দেখো মাল্টিপ্লাই করলে আলটিমেটলি এস এর ম্যাক্সিমাম পাওয়ার কত বেরোবে? নিচেরটাতে কিউব বেরোবে। 3 বেরোবে, তাহলে 3টে রুট। তাহলে এইটাই হচ্ছে মেন ব্যাপার। ওকে, এবার তাহলে এটা তো বলে দিতে পারছি, তাহলে এর যে তোমার ম্যাক্সিমাম পাওয়ার অফ এস, সেটাই হচ্ছে কতগুলো রুট আছে, তাই না? রুটস বা পোলস যাই বলো। তাহলে এই যে কতগুলো পাওয়ার এস, এটাকেই বলা হয় সিস্টেমের অর্ডার। সো দিস ইজ কল্ড দ্য অর্ডার অফ দ্য সিস্টেম। বুঝতে পেরেছো? মানে ক্যারেক্টারিস্টিক্স ইকুয়েশনে এস এর ম্যাক্সিমাম পাওয়ার কত হতে পারে, সেটাই হচ্ছে সিস্টেমের অর্ডার। বুঝতে পেরেছো? তাহলে এইটা কত অর্ডার সিস্টেম? 3 অর্ডার। থার্ড অর্ডার সিস্টেম। তাহলে এটা হচ্ছে আমাদের থার্ড অর্ডার সিস্টেম। এই সিস্টেমটা হচ্ছে থার্ড অর্ডার সিস্টেম। তাহলে আমাকে কোশ্চেন করতে হবে। বলো, হ্যাঁ কি বলছো? নমিনেটরে যদি বেশি থাকে, মানে যেটা বেশি হবে নমিনেটর। হ্যাঁ স্যার, বলছি নমিনেটর বা ডিনোমিনেটরে যেটার পাওয়ার বেশি থাকবে না সেটাই না 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 না, নিউমারেটর দেখবোই না আমি।
নিউমারেটর দেখবোই না, আমি শুধু আচ্ছা। ডিনোমিনেটর দেখবো, ক্যারেক্টারিস্টিক্স ইকুয়েশনটা দেখবো, which is the most important thing of a system. শুধু ক্যারেক্টারিস্টিক্স ইকুয়েশনটা দেখবো, দেখবো যে তার কতগুলো পোল আছে বা রুট আছে বা তার ম্যাক্সিমাম এস এর পাওয়ার কত আছে, সেটাই হচ্ছে অর্ডার অফ দ্য সিস্টেম। বুঝতে পেরেছো? ওকে স্যার। নিউমারেটর নয়, শুধু ডিনোমিনেটর, হ্যাঁ স্যার। শুধুমাত্র ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন। হ্যাঁ স্যার। মাথায় ভালো করে ঢুকিয়ে নাও, এইগুলো বেসিক জিনিস আর কোনোদিন ভুলবে না। এই ক্লাস যারা করছে, ক্লাস করলেই হ্যাঁ, তাদের ক্লাস মানে বোঝা হয়ে যায়, পরে পড়ার দরকার হয় না। আর কেউ যদি মনে করো পরে পড়ে নেবো, তার জীবনও পড়া হবে না। ইঞ্জিনিয়ারিং এ পড়াশোনাটা এইভাবেই হয়, আচ্ছা। ক্লাস থেকেই হয়। যদি মনে করো পরে পরে বুঝবো, পরে ভিডিও দেখবো, কোনোদিনও হবে না। আগের দিনই বলেছি, ইউ হ্যাভ টু রান উইথ দ্য ক্লাস। আচ্ছা, তাহলে এইটা একটা বুঝে গেলাম যে অর্ডার কাকে বলে, অর্ডার অফ দ্য সিস্টেম বলতে আমরা কি বুঝি। নেক্সট হচ্ছে another thing is that is called the type of the system. Now you see here how many poles are there with a zero value. So the first question that I have asked that the first question is, what is the maximum power, তাই তো, of S in the CH equation? What is the answer? Answer থেকে আমরা কি পাচ্ছি? এই যে কোশ্চেনটা করলাম, এর অ্যান্সার থেকে আমরা কি পাচ্ছি? আমরা পাচ্ছি অর্ডার অফ দ্য সিস্টেম। ঠিক আছে, এই পার্টিকুলার সিস্টেমের জন্য ইন জেনারেল আমরা কি পাবো? অর্ডার অফ দ্য সিস্টেম। অর্ডার। এই কোশ্চেনটা মাথায় রাখবে, শুধু এই কোশ্চেনটা মাথায় রাখলেই হলো, আর কোনোদিনও ভুলবে না। নেক্সট হচ্ছে, নেক্সট কোশ্চেনটা করব, হাউ মেনি রুটস of the CH equation with zero value, মানে প্র্যাকটিক্যালি জিরো ভ্যালু। এবং সেই অ্যান্সারটা আমাদের হবে, যে অ্যান্সারটা আমরা পাবো সেই অ্যান্সারটাই হচ্ছে টাইপ অফ দ্য সিস্টেম। এই দুটো কোশ্চেন কোনোদিন ভুলো না, এইটা বারবার ভুল হয়, কিন্তু এই দুটো কোশ্চেন কোনোদিনও ভুলো না, এই দুটো অ্যান্সারও কোনোদিনও ভুলো। তাহলে এবার আমাকে বলো, এই যে সিস্টেমটা আমি এক্সাম্পল হিসেবে নিয়েছি, এর অর্ডার কত হয়ে গেছে, টাইপ কত? কোশ্চেনটা আরেকবার দেখে নাও। নেক্সট কোশ্চেনটা টাইপ 1 স্যার। টাইপ 1, কারেক্ট। কেন টাইপ 1? তার কারণ হচ্ছে এর একটা রুট আছে, একটা জিরো আছে, যেটা জিরো। কারেক্ট। বুঝতে পেরেছো? তাহলে আমি যদি তোমাদের বলি যে একটা ধরো এইটা একটা আমার সিস্টেম, এর অর্ডার কত, টাইপ কত? অর্ডার 3 স্যার। অর্ডার স্যার অর্ডার হচ্ছে কি স্যার, এটা 3 আর টাইপটা হচ্ছে স্যার তিনটে ভ্যালু তো জিরো আছে, টাইপটা 3 আছে। তাহলে এটা থার্ড অর্ডার টাইপ 3 সিস্টেম। কারেক্ট, থার্ড অর্ডার টাইপ 3 সিস্টেম। এইভাবে আমাদের মনে রাখতে হবে। নেক্সট আরেকটা আমি এক্সাম্পল দিচ্ছি। এই সিস্টেমটার অর্ডার কত, টাইপ কত? অর্ডারটা হচ্ছে 4 হচ্ছে, আর টাইপ হচ্ছে 2 স্যার। কারেক্ট। আনফরচুনেটলি এই কোশ্চেনটাই যদি গ্র্যান্ড ভাইভাতে ফাইনাল ইয়ারে জিজ্ঞেস করা হয়, 10% students will rightly answer.
unfortunately. Anyway, so it is so easy, but the thing is, you have understood what I want to say. Anyway, so this is third order type 3 system. Only you have to remember 2 questions. That's all. এই দুটো question. What is the maximum power of S? Maximum power of S in the characteristics equation, and how many roots are there in the characteristic equation with 0 value. এই তো দুটো question. এই দুটো question মুখস্থ রাখলেই মানে মনে রাখলেই তো হয়ে গেল। ওকে, আচ্ছা তাহলে এইগুলো হচ্ছে আমার ট্রান্সফার ফাংশনের বেসিক জিনিস। এইগুলো করলে তবে এবার আমরা আস্তে আস্তে স্টেবিলিটির দিকে এগোতে পারি। ওকে, এবার মানে যেহেতু আমার পোর্শনটা তোমাদের স্টেবিলিটি দিয়ে শুরু, সেই জন্য আমি স্টেবিলিটি দিয়ে স্টার্ট করব। কিন্তু আগেই বলেছি যে আমি যতটা সম্ভব চেষ্টা করব, কেননা কন্ট্রোল সিস্টেম মানে পুরোটাই ম্যাথামেটিক্স, সুতরাং যতটা সম্ভব সোজা করে তোমাদের বোঝানোর চেষ্টা করব। আচ্ছা, তাহলে এবার আমরা আস্তে আস্তে স্টেবিলিটিতে যাব, কেননা এই যে বাকি এরপরে ট্রান্সফার ফাংশন রিলেটেড অ্যানালিসিসটা আমার পার্টে নেই। আমাকে এইটুকানি আগের পার্ট থেকে আমাকে পড়িয়ে নিতে হবে, না হলে আমি আমার স্টেবিলিটি অ্যানালিসিস স্টার্টই করতে পারবো না। সেই জন্য আমি তোমাদের এগুলো বলে নিলাম, যদিও ওই পার্টে আরো ডিটেলসে এই জিনিসগুলোর ডিসকাশন আছে। স্টেবিলিটি অ্যানালিসিস। আচ্ছা, স্টেবিলিটি অ্যানালিসিস আগে তো অ্যানালিসিসটা পরে করবো, আগে বুঝবো যে স্টেবিলিটিটা কি। হোয়াট ডু মিন বাই স্টেবিলিটি? তো দুটো জিনিস হয়, একটাকে আমরা বলি যে অ্যাসিম্পটোটিক স্টেবিলিটি, আর একটাকে বলি যে বিবো স্টেবিলিটি। দুটো নোশন আছে, একটাকে বলি আমরা অ্যাসিম্পটোটিক স্টেবিলিটি, নাম্বার 2 বিবো স্টেবিলিটি। ভয় পাওয়ার কিছু নেই, আমি এক্সপ্লেন করলে দেখবে কতটা সোজা জিনিসটা। স্টেবিলিটি, LITY। ওকে, আচ্ছা এবার ধরো সেই ছোটদের একটা সেই খেলনা হয় না, যেটা মুখে 5 মিলি লেখা থাকে, দেখেছো? হ্যাঁ স্যার দেখি। এখানে লেখা থাকে 5। কি সবাই এই খেলাটা দেখে অভ্যস্ত না? আমি প্রথমবার জায়গা দেখালাম তোমার। কি বাকিদের কোন রেসপন্স হয়নি? দেখেছো সবাই, তাই তো? এটা দেখো নে, নাও দেখতে পারো। আচ্ছা, এটা যেটা হয়, এরকম একটা ধরো একটা প্লাস্টিকের এরকম একটা টয় আছে, পুতুল আছে। ধরো একটা 1 ফুট বা 1.5 ফুট 2 ফুট হাইটের একটা পুতুল। হ্যাঁ, তো এইটার মুখে এরকম 5 লেখা থাকে। 5 মানে যত জোরে ওর মুখে তুমি পাঞ্চ করো না কেন, ও কিন্তু পড়বে না। হ্যাঁ, কি হবে ও জানো? একজন বলো তো একটু, কি হয় এর মুখে? যে এই জায়গাটা যদি পাঁচ করলে পিছন স্যার দিকে আমি যতবারই আবার স্ট্রেট হয়ে যাবে, মানে একটা মুভমেন্ট হবে, আবার স্যার যদি আবার স্টেবল হয়ে যাবে। একটা ওয়েভের মতো। হ্যাঁ, মানে সৃষ্টি হবে, অসিলেশন, দিয়ে কিছুক্ষণ মানে অসিলেশন আবার হবে, stable মানে হবে। মুখে পাঞ্চ করলে কিছুক্ষণ অসিলেশন ঠিক আছে। হবে, হয়ে আবার ওটা সোজা হয়ে যাবে। এর ফিজিক্যাল এক্সপ্লেনেশনটা হচ্ছে এই যে টয়টা আছে, এই টয়ের সিজিটা একদম নিচে আছে, এইরকম জায়গায় আছে তার সেন্টার অফ গ্র্যাভিটি। হ্যাঁ, সিজিটা একদম নিচে করা আছে। এবং কিভাবে করেছে না, ওই বালি টাইপের জিনিস দিয়ে তলাতে সিল করে দিয়েছে, খুব মানে হেভি একটা কিছু দিয়ে নিচে সিল করে দিয়েছে, যাতে পুরো ওয়েটটা নিচে থাকে। এবং একটা জিনিসের সিজি যত নিচে থাকবে তার স্টেবিলিটি তত বেশি। এটা তোমরা আশা করি জানো সবাই। ওকে, তো
এইটা হচ্ছে মেন এর ফিজিক্যাল এক্সপ্লেনেশন। তো যাই হোক, আমাদের যেটা এখানে লাগবে সেটা হচ্ছে এই যে খেলনাটা, এখানে যখন আমি এর মুখে পাঞ্চ করলাম, তখন তো এটা আবার এক জায়গায় চলে এলো। মানে প্রথমে যেরকম ভাবে ছিল, দাঁড়ানো ছিল, সেই দাঁড়ানো অবস্থায় চলে এলো। হ্যাঁ, তো এই যে পাঞ্চ করলাম, তার মানে এটা কি হচ্ছে বলো? আমরা একটা ইম্পালস, মানে একটা ইম্পালস ফোর্স, সেই ছোটবেলায় পড়েছিল না, ইম্পালসিভ ফোর্স বা ঘাত বল। তো এর একটা ইম্পালস, একটা ইনপুট আমরা এখানে দিয়েছি, এর মুখে একটা ইম্পালস ইনপুট দিয়েছি। ইম্পালস ইনপুট মানে কি? ইম্পালস ইনপুট মানে কোনো ইনপুটই নয়, জিরো ইনপুট। তার কারণ হচ্ছে ইম্পালস ইনপুটটা খুব অল্প সময়ের জন্য থাকে, t tends to 0. একটা হিউজ ইনপুট which exists for a very small interval of time, that is called an impulse. তাহলে এর মুখে একটা ইম্পালস দিয়েছি, মানে জিরো ইনপুট দিয়েছি। ইম্পালস is treated as zero input, that you can remember also. Impulse input is also treated as a zero input, মানে কোনো ইনপুটই নয়। তো এরকম যদি হয় যে আমার যদি সিস্টেমে কোনো ইনপুট না থাকে, হ্যাঁ, তাহলে কিন্তু সিস্টেমটা তার নিজের জায়গায় আবার ফিরে আসবে। বুঝতে পেরেছো? দ্যাট মিনস ইন কেস অফ, ইউ ক্যান রাইট ডাউন দ্য স্টেটমেন্ট, ইন কেস of absence of input, the output tends towards 0, irrespective of the initial condition. Irrespective of the initial condition. In the absence of the input, the output tends towards 0, irrespective of the initial condition. বুঝতে পেরেছো? তার মানে হচ্ছে যেহেতু আমি এখানে পাঁচটা, মানে ওর মুখে তো সারাক্ষণ আমি হাতটা দিয়ে নেই, আমি একবার পাঞ্চ করে তারপর ছেড়ে দিয়েছি, তার মানে হচ্ছে ওর উপরে আর ইনপুটটা নেই। কিছুক্ষণের জন্য ইনপুটটা এসছে, কিন্তু তারপরে আর এক্সিস্ট করছে না, ইনপুটটা জিরো হয়ে গেছে। এই অবস্থায় ওই সিস্টেমটা কিন্তু আগের জায়গায় ফিরে আসবে। যদি আসে তবেই সেটা অ্যাসিম্পটোটিক্যালি স্টেবল বলবো আমরা, আর যদি না আসে তাহলে অ্যাসিম্পটোটিক্যালি স্টেবল নয়। যেমন ধরো একটা জলের ওপর ভাসছে একটা কৌটো, সেটাকে তুমি যদি এরকম পাঞ্চ করো বা ছোট্ট যদি একটা টোকা দাও, দেখবে জলের বোতলটা একদম শুয়ে পড়েছে। তাহলে সেটা কিন্তু অ্যাসিম্পটোটিক্যালি স্টেবল নয়। বুঝতে পারছো আমি কি বলতে চাইছি? এই সেম এক্সাম্পলটা আমরা যদি ইলেকট্রিক্যাল সার্কিটে ভাবি, একটুখানি দেখো ভালো করে, একটা আরএল সার্কিট, ওই আবার একই সার্কিট নিচ্ছে, আরএল সার্কিট, যার এই ভোল্টেজটা হচ্ছে ইনপুট আর এই কারেন্টটা আউটপুট। তাহলে এই সার্কিটের ওপর যদি আমি একটা ইম্পালস দিই, তার মানেটা কি? কেউ একজন বলো তো। ধরো এই সার্কিটে আমি একটা মানে ইনপুটটা ইম্পালস দিচ্ছি, মানে এই ভোল্টেজটা ইম্পালস দিচ্ছি। ইম্পালস দেওয়া মানে কি? কিভাবে সেটা আমরা ভাবতে পারি সার্কিটের ক্ষেত্রে? কম সময়, সুইচ অন। হ্যাঁ বলো। কম সময়ের জন্য ভোল্টেজ অ্যাপ্লাই করছি, হাই ভোল্টেজ, মানে খুব অল্প সময়ের জন্য একটা ভোল্টেজ এসছে, এসেই বন্ধ হয়ে গেছে সুইচটা, কি তাই তো? আমি ঠিক বলছি তো? সুইচটা কিছুক্ষণ খুব মানে তাড়াতাড়ি অন করে অফ করে দিয়েছি। তাহলে এবার বলো যে এই সার্কিটের, হ্যাঁ, এই সার্কিটের রেসপন্সটা তাহলে কি হবে? কারেন্ট মানে আউটপুটটা কি হবে? রেসপন্স বলতে আমরা আউটপুটটাকে বোঝাই, আউটপুটটাকে আমরা বলি রেসপন্স। মানে কিভাবে সার্কিটটা সাড়া দিচ্ছে, রেসপন্স করছে। সার্কিটের শুরুতে কারেন্ট কত ছিল? যদি এখানে যেহেতু ইন্ডাক্টরটা রয়েছে, শুরুতে কারেন্ট কত ছিল? 0। ফাইনালি কত কারেন্ট হবে? আমরা 0 দিচ্ছি। ফাইনালিও 0 হবে। 0 কেন? সার্কিটটা তো ওপেন হয়ে যাচ্ছে, কিন্তু এর মাঝখানে এরকম একটা ট্রানজিয়েন্ট হবে এই আরএলটা থাকার জন্য, তাই তো? তাহলে দেখো একটা জিনিস, এইটা অ্যাসিম্পটোটিক্যালি স্টেবল, তার কারণ হচ্ছে
যেহেতু আমার কোনো ইনপুট নেই, ইম্পালস ইনপুট মানে দেয়ার ইজ নো ইনপুট, জিরো ইনপুট, দেখো আউটপুটটা কিন্তু জিরোতে চলে আসছে। মাঝখানে কিছু ভ্যারিয়েশন হলো, কিন্তু জিরোতে ছিল, জিরোতেই আবার চলে আসছে। জাস্ট আ মিনিট। হ্যাঁ শুভদীপ, হ্যাঁ একটু তাহলে মানে আমি বলছি যে ওই ওয়েব পেজটা নিয়ে না একটু তাহলে মানে জাস্ট কিছু জিনিস মানে অনলাইনে বসতে জাস্ট 10 মিনিট যদি একটা জুম মিটিং করে বসা যেত, আর আমরা দুজনে যে কোনো সময় রাত্রে যে কোনো সময় হতে পারে, 10টা 10:30 যে কোনো সময়। সরি, তো আমার একটা ফোন এসেছিল। তো বুঝতে পেরেছো, তাহলে এইটা তাহলে কিন্তু অ্যাসিম্পটোটিক্যালি স্টেবল হচ্ছে। তার কারণ হচ্ছে ইন দ্য অ্যাবসেন্স অফ ইনপুট, যেহেতু ইনপুটটা এখানে থাকছে না, আউটপুটটা দেখো জিরোতে ফিরে আসছে। জিরো মানে হচ্ছে তার তো অ্যাকচুয়ালি শুরুতে স্টেটটা জিরো, ফাইনালিও কিন্তু জিরোতে ফিরে আসছে। এবার এইটা দিয়ে দেখো, এটা একটা মেকানিক্যাল সিস্টেম, নিচে যেটা এঁকেছি ইলেকট্রিক্যাল সিস্টেম, একটা সার্কিট, ওপরে একটা মেকানিক্যাল সিস্টেম। এর ইনপুট হচ্ছে ফোর্স, আউটপুটটা কি, আউটপুটটা হচ্ছে এর ডিসপ্লেসমেন্টটা। সেটাও কিন্তু দেখো আলটিমেটলি অসিলেশন করে আলটিমেটলি কিন্তু ও আবার অরিজিনাল পজিশনে ফিরে আসছে, তাহলে নেট ডিসপ্লেসমেন্ট কিন্তু জিরো হয়ে যাচ্ছে। তাহলে দুটো সিস্টেমই আমরা যেটা এক্সাম্পল দিলাম, এটা কিন্তু অ্যাসিম্পটোটিক্যালি স্টেবল। তাহলে একটা সিস্টেমকে তখনই আমরা স্টেবল বলবো যার এই দুটো নোশনসই ফুলফিল করবে। যেমন এক্ষেত্রে আমরা দেখলাম যে দুটোই অ্যাসিম্পটোটিক্যালি স্টেবল। তবে আরেকটা নোশন আছে, দ্যাট ইজ কল্ড দ্য বিভো স্টেবিলিটি। এবার আমরা দেখব যে এই দুটো সিস্টেম কি বিভো স্টেবিলিটিকেও মানে ওবে করছে, মানে স্যাটিসফাই করছে। যদি করে, দুটোই করতে হবে, তবেই সিস্টেমটাকে স্টেবল বলবো, একটা হলে হবে না। অনেক সময় কিছু সিস্টেম আছে একটা স্টেবিলিটি নোশনকে স্যাটিসফাই করে, আরেকটাকে করে না, সেক্ষেত্রেও কিন্তু সিস্টেমটাকে আমরা আনস্টেবল বলতে পারবো। কেননা স্টেবিলিটি ডেফিনেশন হচ্ছে একটা সিস্টেম তখনই স্টেবল হবে যখন এই দুটো নোশনকেই সে স্যাটিসফাই করবে। ওকে, সো we can write that for an LTI system, so these two notions must be satisfied. For an LTI system to be stable, satisfied. ওকে, তো একটা আমরা বুঝে গেছি যে হোয়াট ইজ অ্যাসিম্পটোটিক্যালি স্টেবল। কারো যদি কিছু বুঝতে অসুবিধা হয় জিজ্ঞেস করতে পারো। In the absence of the ঠিক input, আছে the output tends towards zero. আউটপুটটাকেও জিরোর দিকে যেতে হবে, মানে একদম যে জিরো হবে তাও নয়, মানে জিরোর দিকে যেতে হবে, টেন্স টুয়ার্ডস জিরো। হয়তো জিরো হতে অনেকটা সময় লেগে গেল, কেন এটা একটা এক্সপোনেনশিয়াল কার্ভ। এক্সপোনেনশিয়াল কার্ভ অ্যাকচুয়ালি জিরোতে পৌঁছাবে ইনফাইনাইট টাইম, কিন্তু মানে আমরা ট্রেনটা দেখলেই বুঝতে পারবো যে ওটা জিরোতে যাচ্ছে, টেন্স টুয়ার্ডস জিরো। ওকে, নেক্সট হচ্ছে বিভো স্টেবিলিটি। বিভো ফুল ফর্মটা কি, বাউন্ডেড ইনপুট বাউন্ডেড আউটপুট। You can also write down the term bounded input bounded output,
bounded input, bounded output। সেটা কি না, যদি ইনপুটটা বাউন্ডেড হয়, বাউন্ডেড মানে হচ্ছে একটা মানে ফাইনাইট, মানে ইনপুটটা একটা সার্টেন লিমিটের বাইরে যাবে না। বুঝতে পেরেছো? ধরো ইনপুটটা, আগের ক্ষেত্রে ইনপুটটা ছিল একটা ইম্পালস, এবার বলছি ইনপুটটা ইম্পালস নয়, ইনপুটটা একটা ফাইনাইট, মানে মানে একটা ভ্যালু রয়েছে, জিরো নয়। ইম্পালস মানে তো জিরো, সেটা নয়। যেমন ধরো একটা স্টেপ ইনপুট, স্টেপ ইনপুটটাকে আমরা বলতে পারি একটা বাউন্ডেড ইনপুট। কেন? তার কারণ হচ্ছে স্টেপ ইনপুটটা দেখো একটা সার্টেন রেঞ্জের বাইরে কখনো যায় না। বা যদি একটা ইনপুট হয় এরকম, এটাও একটা বাউন্ডেড ইনপুট। বুঝতে পেরেছো? বা যদি এটা সাইনুসয়েডাল কার্ভ ভাবি, মানে সাইনুসয়েডাল ভোল্টেজ, এসি ভোল্টেজ, এটাও কিন্তু বাউন্ডেড ইনপুট, একটা লিমিটের বাইরে যাচ্ছে না ভ্যালুটা। কিন্তু যদি আমি একটা র্যাম্প ভাবি, র্যাম্প মানে কি, একটা ভোল্টেজ যেন বাড়তেই চলেছে, বাড়তেই চলেছে, এরকম যদি একটা ইনপুট হয়, তাহলে সেটা কিন্তু আনবাউন্ডেড ইনপুট। এই ডিফারেন্সটা প্রথমে বুঝতে হবে যে বাউন্ডেড ইনপুট এর একটা ম্যাথমেটিক্যাল ডেফিনেশন আছে, সেটা আমি লিখছি না, জাস্ট বোঝাটা এখানে বেশি ইম্পর্টেন্ট। বাউন্ডেড ইনপুট আর আনবাউন্ডেড ইনপুট মানে কি। হ্যাঁ, বাউন্ডেড ইনপুট হতে গেলে কোনো সময় টি টি এর যে কোনো ভ্যালুর জন্যই ভ্যালুটা ইনফাইনাইট হলে চলবে না, ভ্যালুটাকে একটা ফাইনাইট লিমিটের নিচে থাকতে হবে, তাকেই আমরা বলি বাউন্ডেড ইনপুট। আর এখানে দেখো টি যত বাড়বে আস্তে আস্তে ভ্যালুটা বাড়তে 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 ভ্যালুটা ইনফাইনাইট হয়ে যাবে। তো এইটা একটা আনবাউন্ডেড ইনপুট। বুঝতে পেরেছো সবাই? হ্যাঁ স্যার, বোঝা গেছে। আচ্ছা, এবার হচ্ছে the criteria is, the notion is, if the input is bounded, the output should be bounded. If the input is bounded, output should be bounded. মানে ইনপুটটা বাউন্ডেড হলে আউটপুটটাও বাউন্ডেড হবে, আউটপুটটাও যেন ছাড়িয়ে না চলে যায়। মানে ব্যাপারটা হচ্ছে ইনপুটটা স্টেপ, আউটপুটটা র্যাম্প, সেটা কিন্তু ভিভো স্টেবিলিটিকে স্যাটিসফাই করছে না। বুঝতে পেরেছো আমি কি বলছি? ইনপুটটা তুমি স্টেপ দিয়েছো, আউটপুটটা র্যাম্প হয়ে গেল, মানে আউটপুটটা আনবাউন্ডেড হয়ে গেল, সেটাও কিন্তু ভিভো স্টেবিলিটি স্যাটিসফাই করছে না। এবার যদি বলো ইনপুটটা র্যাম্প, আউটপুটটা কি হবে জানি না, যা খুশি, মানে বাউন্ডেড আনবাউন্ডেড, সেই ইনপুটটা কখনোই আনবাউন্ডেড হলে হবে না, তাহলে আমি জাজই করতে পারবো না। ভিভো স্টেবিলিটি তখনই জাজ করা যাবে যখন ইনপুটটা বাউন্ডেড অলরেডি আছে। ইনপুটটাকে আগে বাউন্ডেড হতে হবে, তারপর দেখতে হবে যে আউটপুটটা বাউন্ডেড না বাউন্ডেড না। ইনপুটটা আনবাউন্ডেড, আউটপুটটা আনবাউন্ডেড, এবার আমরা বলে দিলাম এটা ভিভো স্টেবিলিটি স্যাটিসফাই করছে, সেটা কিন্তু হবে না, বা স্যাটিসফাই করছে না সেটাও বলা যাবে না। প্রথমে ইনপুটটাকে বাউন্ডেড হতে হবে। মানে ধরো ইনপুটটা একটা স্টেপ, খুব ইজি এক্সাম্পল, আমরা যদি ভিভো স্টেবিলিটি জাজ করতে চাই তাহলে দেখবো ইনপুটটাকে স্টেপ দেব। কেন? স্টেপটা খুব ইজি একটা ইনপুট, ইনপুটটা স্টেপ দিয়ে দেখবো আউটপুটটা কি হচ্ছে। যদি দেখি আউটপুটটা বাউন্ডেড হচ্ছে, তাহলে বলবো যে এটা ভিভো স্টেবিলিটি স্যাটিসফাই করছে। ঠিক আছে? সিমিলারলি অ্যাসিম্পটোটিক স্টেবিলিটির ক্ষেত্রে ইনপুটে একটা ইম্পালস দেবো, দেখবো আউটপুটটা জিরো হচ্ছে কিনা। এই তো দুটো ব্যাপার, এই তো দুটো জিনিস। অ্যাসিম্পটোটিক স্টেবিলিটি মানে ইনপুটে আমরা একটা ইম্পালস দেবো, দেখবো যে আউটপুটটা ফাইনালি জিরো হচ্ছে কিনা, বা জিরোর দিকে টেন্ড করছে কিনা, জিরোর দিকে যাচ্ছে কিনা, এক নম্বর। দু নম্বর হচ্ছে ইনপুটটা স্টেপ দেবো, দেখবো আউটপুটটা একটা বাউন্ডেড আউটপুট হচ্ছে কিনা, সেটা হলে সেটা ভিভো স্টেবল। তাহলে অ্যাসিম্পটোটিক্যালি স্টেবল এবং ভিভো স্টেবল, এই দুটোই স্যাটিসফাই করলে তবেই একটা লিনিয়ার টাইম ইনভেরিয়েন্ট সিস্টেমকে আমরা বলতে পারবো যেটা এটা একটা স্টেবল সিস্টেম। So this is the definition of stability. Is it clear? ইয়েস স্যার। Yes. হ্যাঁ স্যার।
এর বাইরে আমি আর কোনো ম্যাথামেটিক্সে যাচ্ছি না। আমি প্রথমেই বলেছি এর একটা পুরো ম্যাথামেটিক্স ব্যাকগ্রাউন্ডে একটা ম্যাথামেটিক্স আছে, সেই ম্যাথামেটিক্সটার অনেক ইকুয়েশন টিকুয়েশন আছে, সেই জিনিসটার মধ্যে যাচ্ছি না, আমার কনসেপ্টটা বেশি দরকার। ওকে, দেখো কনসেপ্টটা হয়েছে কিনা। ম্যাথামেটিক্স দিয়ে এক্সপ্লেন করা যায়, কিন্তু আমি চাইছি না ম্যাথামেটিক্স দিয়ে তোমাদের ক্ষেত্রে এক্সপ্লেন করব। আচ্ছা, নেক্সট হচ্ছে আমি কতগুলো এবার সিম্পল এক্সাম্পল দেবো। ধরো, আচ্ছা আরেকটা জিনিস আমি একটু বলে নিই, এই স্টেবিলিটি এইটুখানি বলার পরেই, কেননা বাকি জিনিসগুলো একটু মানে বুঝতে অসুবিধা হবে। তার আগে ধরো একটা আমি প্রথমেই যে একটা সিস্টেম নিলাম না, এই সিস্টেমটা একটা জাস্ট ধরো কি নিয়েছিলাম, এস স্কোয়ার প্লাস 2s প্লাস 1 s ইন্টু s প্লাস কি ছিল, s প্লাস 3s প্লাস 5 না? এটা তো আমাদের প্রথম ট্রান্সফার ফাংশনটা নিয়েছিলাম। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। s টা কি? হ্যাঁ স্যার, s প্লাস 3 ব্র্যাকেট s ইজ আ, বারবার আমি জিজ্ঞেস করব, কমপ্লেক্স ভেরিয়েবল। কমপ্লেক্স ভেরিয়েবল। s ইজ আ কমপ্লেক্স ভেরিয়েবল। কমপ্লেক্স ভেরিয়েবল মানে কি? s ইকুয়ালস টু কি লেখা যায়? দুটো রিয়েল ভেরিয়েবল, একটাকে আমরা সিগমা বলছি, একটাকে আমরা বলছি ওমেগা। এই সিগমাটাও একটা রিয়েল নাম্বার, ওমেগাটাও একটা রিয়েল নাম্বার বা রিয়েল ভেরিয়েবল। বুঝতে পেরেছো? সিগমাটাও একটা রিয়েল ভেরিয়েবল, ওমেগাটাও একটা রিয়েল ভেরিয়েবল। যেহেতু এই ওমেগার সামনে একটা জে বসে গেছে, যে মানে √-1, সেই জন্য এই পার্টটাকে আমরা ইমাজিনারি পার্ট বলে থাকি। আদারওয়াইজ ওমেগাটা কিন্তু একটা রিয়েল নাম্বার। বুঝতে পেরেছো? তাহলে এস হচ্ছে এমন একটা, হ্যাঁ বলো। স্যার ওমেগাটাকে কি আমরা 2πf বলতে পারি কি? হ্যাঁ বলতে পারি। যেটা ওমেগাকে হ্যাঁ 2πf। হ্যাঁ হ্যাঁ, ওকে দুটোই ফ্রিকোয়েন্সি, সিগমাটাও ফ্রিকোয়েন্সি, ওমেগাটাও ফ্রিকোয়েন্সি। এসটাই অ্যাকচুয়ালি ফ্রিকোয়েন্সি। এই এস এর ইউনিট কি? এই এস এর ইউনিট হচ্ছে রেডিয়ান পার সেকেন্ড। সিগমার ইউনিট কি? সিগমাটারও ইউনিট হচ্ছে রেডিয়ান পার সেকেন্ড। ওমেগার ইউনিট কি? ওমেগার ইউনিট হচ্ছে রেডিয়ান পার সেকেন্ড। কেউ যদি কোনোদিন জিজ্ঞেস করে যে ইউনিট গুলো কি, এটা হচ্ছে তারই, সবারই ইউনিট হচ্ছে রেডিয়ান পার সেকেন্ড। জেনারেলি আমরা এটাই দেখি যে একই ইকুয়েশনে একই ইউনিট হলে তবেই তাদের সাম করা যায়, এক্সেপ্ট দ্য কমপ্লেক্স পাওয়ার ইকুয়েশন, যেখানে বাঁদিকে থাকে ভোল্ট অ্যাম্পিয়ার, ডান দিকে থাকে ওয়াট আর ভিএআর। ওখানে তিনটেই আলাদা আলাদা ইউনিট। সেটা আমাদের সুবিধার জন্য আমরা করছি। জেনারেলি যেটা হয়, একটা ইকুয়েশনে প্রত্যেকের ইউনিটই সমান হলে তবে তাদের সাম করা যায় বা সাবট্রাকশন করা যায়। আলাদা আলাদা ইউনিট হলে করা যায় না। সেই জন্য এখানে এস এর যা ইউনিট, সিগমারও তাই ইউনিট, ওমেগারও তাই ইউনিট। তিনটেই হচ্ছে ফ্রিকোয়েন্সি, তিনটেই হচ্ছে রেডিয়ান পার সেকেন্ড। তাহলে এসটা বেসিক্যালি একটা কমপ্লেক্স ফ্রিকোয়েন্সি। এসটা একটা কমপ্লেক্স ফ্রিকোয়েন্সি প্র্যাকটিক্যালি, বা আমাদের ম্যাথামেটিক্সে আমরা কমপ্লেক্স ভেরিয়েবলেও বলতে পারি তাকে। বুঝতে পেরেছো? তাহলে এখানে এই যে ওপরের কি কি রুট পেয়েছিলাম, নিচে কি কি রুট পেয়েছিলাম? ওপরের রুট হচ্ছে -1 -1, নিচের রুট কি কি ছিল? 0 -3 -5। তাহলে এবার দেখো, এই এসটাকে আমি এস একটা ভেরিয়েবল, সেই ভেরিয়েবলটাকে আমি একটা প্লেনে ডিফাইন করছি। আমরা জানি যে একটা কমপ্লেক্স ভেরিয়েবলকে একটা প্লেনে ডিফাইন করা যায়, যার একদিকে থাকে রিয়েল অ্যাক্সিস, একদিকে থাকে ইমাজিনারি অ্যাক্সিস। কি জানি তো এটা? এটাকে বলে কমপ্লেক্স প্লেন। এক্ষেত্রে আমাদের এটাকে বলবো এস প্লেন, কারণ এসটাই এখানে কমপ্লেক্স ভেরিয়েবলটা। এই জিনিসটা জানো সবাই? একটা কমপ্লেক্স ভেরিয়েবলকে একটা এরকম প্লেনে ডিফাইন করা যায়। কি তাই তো? এবার আমাকে বলো যে পোল কি, কোথায় কোথায় পোল আছে? একটা হচ্ছে 0-তে পোল আছে। তাহলে পোল গুলোকে আমরা গোল গোল করে আঁকি।
এখানে 0-তে একটা পোল আছে, তাই না? হ্যাঁ স্যার। আর কোথায় পোল আছে? -3-তে, আর -3 -3 তে, আর একটা -5-এ। তাহলে -3, -5 আর 0। আর 0 কোথায় কোথায় আছে? দুটোই 0 একটাই পয়েন্টে রয়েছে। -1 সরি, আমারই বলা ভুল হচ্ছে। আমরা পোলগুলোকে 0 দিয়ে না, পোলগুলোকে ক্রস করব। পোলগুলোকে আমরা ক্রস করে আনবো, আর 0টাকে আমরা 0 দিয়ে আনবো, মানে গোল দিয়ে। তাহলে এটা -1-এ দুটো 0 আছে, -1, -1। আর পোল 3টে কোথায় কোথায় আছে? 0, -3, -5। এটা আরেকটা নাম হচ্ছে পোল 0 প্লট। খুব ইজি জিনিস, শুধু ভ্যালু গুলো দেখে অ্যাক্সিসে বসিয়ে দাও। কি বুঝতে পেরেছো? এটাকে বলা হয় পোল 0 প্লট, যেটা এস প্লেনে করা হয়, যেটা একটা কমপ্লেক্স প্লেন, যার একটা অ্যাক্সিসে থাকে সিগমা আর একটা অ্যাক্সিসে থাকে জি ওমেগা। সিগমাটা কি অ্যাক্সিস? -1 রিয়েল। রিয়েল অ্যাক্সিস। সিগমাটা এখানে রিয়েল অ্যাক্সিস কে বোঝাচ্ছে, আর জি ওমেগাটা কি অ্যাক্সিস? ইমাজিনারি অ্যাক্সিস। তাহলে এখানে সবকটাই দেখো রিয়েলে আছে, কোনটাই ইমাজিনারি অ্যাক্সিসেও নেই বা প্লেনেও নেই। এই জায়গা এইরকম কোনো জায়গায় নেই, আছে কি? নেই। এখানে সবই রিয়েল অ্যাক্সিসের উপর রয়েছে। ওকে, এবার ধরো যদি এরকম হয় যে ধরো GS equals to S plus 1 divided by S square plus 2S plus 10। ওকে, বা 16ই ধরো। তাহলে এটা একটা আমার ট্রান্সফার ফাংশন। তাহলে এখানে পোল 0 কোথায় কোথায় আছে? 0 কোথায় কোথায় আছে আর পোল কোথায় কোথায় আছে? প্রথম কথা হচ্ছে কটা 0 আছে? 0 কটা আছে বলো? একটাই ধরে 0 একটাই আছে। একটাই 0। কোথায় আছে সেটা? কোথায় আছে বলো? Minus S plus -1। কেননা S plus 1 equals to 0, তার মানে হচ্ছে S equals to -1। তাহলে একটাই 0। নিচে হচ্ছে, নিচের ইকুয়েশনটা, ক্যারেক্টারিস্টিক ইকুয়েশনটা কি হবে? ক্যারেক্টারিস্টিক্স ইকুয়েশন উইল বি a square plus 2s plus 16 equals to 0. So what are the roots? Here we'll get two roots, এখানে স্কয়ার আছে মানে দুটো রুট পাবো। -2 বলো, এটাকে তোমাদের ছিদ্রাচার্য করতে হবে, না হলে পাবে না। কি করে? না, S1 S2 equals to কি? -2 মানে -b প্লাস মাইনাস রুট ওভার b স্কয়ার minus 4ac প্লাস মাইনাস রুট ওভার 2 স্কয়ার minus 4 into 16 divided by 2। স্যার 1 প্লাস মাইনাস হবে। হলো 1 প্লাস মাইনাস -1 প্লাস মাইনাস কত হচ্ছে? হিসাব করো। হ্যাঁ -1 প্লাস মাইনাস √2 হচ্ছে। 2 না, রুট 2 হচ্ছে কি? ভালো করে দেখো। হ্যাঁ স্যার -8 আসছে তো রুটে, তাহলে ওটা স্যার মাইনাস 8 আসলে 64 মানে কোথায় 8 আসছে? √2 যে আর কি, যে যে রুট 2 বলছো তুমি? এটা বলছো? দাঁড়ান স্যার, ভালো করে দেখো। 4 মাইনাস 15 হবে তো 4 মাইনাস root 64 15 হবে না 60 রুট ওভার 60 হচ্ছে তো। তো 2√15 হ্যাঁ, 2 root 15
মানে হচ্ছে 2 টু হ্যাঁ ক্যান্সেল হ্যাঁ হয়ে হ্যাঁ গেলে শুরু তাহলে আচ্ছা রুট Root 15 শুধু root 15 আছে যে রুট রুট 15 আসছে তাই না? যে হ্যাঁ এবার ঠিক আছে। রুট 15 হ্যাঁ হ্যাঁ এটা তো ঠিক করতে হবে। এবার এইটার ভ্যালু বার করো দেখি ক্যালকুলেটরে কত হচ্ছে। তাড়াতাড়ি আমাদের আর 7 মিনিট টাইম আছে। রুট 15 ক্যালকুলেটর নিয়ে বসতে হবে, মোবাইলে ক্যালকুলেটর করলে হবে না। রুট 15 এর ভ্যালু হচ্ছে 3.87 3.87 3.873 ইউনিট ইজ রেডিয়ান পার সেকেন্ড। ওকে তাহলে S1 হচ্ছে -1 প্লাস জে 3.87 আর S2 হচ্ছে -1 মাইনাস জে 3.87। এবার এই যে সিস্টেমটা এর যদি আমি পোল জিরো প্লট করতে চাই, প্রথমে আমাকে অ্যাক্সিস দুটো এঁকে নিতে হবে, রিয়েল অ্যাক্সিস বরাবর সিগমা আর জে ওমেগা অ্যাক্সিস বরাবর এই ইমাজিনারি অ্যাক্সিস বরাবর জে ওমেগা। এবার আমাকে বলো যে পোলগুলো আমি কোথায় আঁকবো? পোলগুলো কি রিয়েল অ্যাক্সিসে পড়বে? না স্যার যে পড়বে না। ইমাজিনারি তাহলে রিয়েল অ্যাক্সিসে প্রথমে আমি 1 যাব এদিকে 1 -1 করে এখান থেকে ওপর দিকে উঠবো। ওপর দিকে কত ঘর উঠবো? মানে প্রায় 4 এর কাছাকাছি। মানে এটা যদি 1 হয় 1 2 3 এরকম জায়গা, হ্যাঁ এরকম জায়গায় গিয়ে আমি একটা Cross. এরকম একটা জায়গা পাবো। আরেকটা কোথায় পাবো? দুটো তো রুট নিচের দিকে একদম ঠিক ওর নিচের দিকে হবে। হ্যাঁ ও সেম ডিসটেন্সে নিচে। সময় মনে রাখবে কমপ্লেক্স কনজুগেট, এটাকে বলে কমপ্লেক্স কনজুগেট রুট। এই যে রুটটা পেলাম এক্ষেত্রে সিদ্ধারাচার্য করে, এটাকে বলা হয় কমপ্লেক্স কনজুগেট রুট। কনজুগেট মানে একটা শুধু দেখো যে এই এই সাইন দুটো চেঞ্জ আর সব সমান, শুধু ইমাজিনারি নাম্বারের সাইনটা চেঞ্জ হয়েছে আর সব সমান। এটাকে আমরা বলি কমপ্লেক্স কনজুগেট। তাহলে কমপ্লেক্স কনজুগেট রুট মানে হচ্ছে এই এস প্লেনে সেটা একটা মিরর ইমেজ তৈরি করবে অ্যাবাউট দ্য সিগমা অ্যাক্সিস। দেখো মিরর ইমেজ, ঠিক এটাকে আয়না করে নাও, ওপরে হলে তার ঠিক ইমেজটা নিচের দিকে তৈরি হয়েছে। তাহলে কমপ্লেক্স কনজুগেট পোল সবসময় পেয়ারে অ্যাপিয়ার করে, একটা নয়, সবসময় পেয়ারে অ্যাপিয়ার করবে এবং একটা আরেকটা মিরর ইমেজ হবে। 1 নম্বর আর 2 নম্বর এখানে একটা তো জিরো আছে, জিরোটা এখানে আছে। এই হচ্ছে এর পোল জিরো প্লট। বুঝতে পেরেছো এর পোল জিরো প্লটটা? দেখো হ্যাঁ স্যার একটা -1 এ আছে 0, একটা হচ্ছে -1 প্লাস জে 3.87 -1 মাইনাস জে 3.87। ওকে তাহলে এটাকে আমরা বলি কমপ্লেক্স কনজুগেট রুটস। কখন হয় তোমরা সবাই ভালো করে জানো যে বি স্কোয়ার যখন লেস দ্যান 4ac হয়। কি ঠিক বলছি তো আমি? আচ্ছা তাহলে এটা সবাই সিদ্ধারাচার্য সবাই আশা করি জানো যে বি স্কোয়ার যখনই লেস দ্যান 4ac হবে, এই এরকম সেকেন্ড অর্ডার টার্মের জন্য এটা হয়। সেকেন্ড অর্ডার টার্মে যখনই বি স্কোয়ার লেস দ্যান 4ac হবে তখন আর কিন্তু রিয়েল রুট বেরোবে না, তখনই কিন্তু কমপ্লেক্স কনজুগেট রুট হবে। এটা খুব ইম্পর্টেন্ট মনে রাখবে যে যখনই বি স্কোয়ার লেস দ্যান 4ac তখনই কমপ্লেক্স কনজুগেট রুট হবে। তাহলে যেটা বললাম আজকে তোমাদের ফ্যাক্টরাইজেশনটা ভালো করে জানতে হবে, যেটা ক্লাস 7-8 এ শিখেছি। মিডল টার্ম ফ্যাক্টরাইজেশন সেটা আগে ভালো করে জানতে হবে। নেক্সট হচ্ছে সবসময় যে সবার ফ্যাক্টরাইজেশন করতে পারবে তা না, যার করা যাবে না তার জন্য সিদ্ধারাচার্য আমরা ইউজ করব করে ফ্যাক্টরাইজ করব।
বুঝতে পেরেছো? মানে এই যে এখন এটাকে আমরা লিখতেই পারি, এটা ইকুয়ালস টু আমরা কি লিখতে পারি, এটা লিখতে পারি যে s প্লাস 1 কি, তাই তো, মাইনাস যে 3.87, এইটা হচ্ছে এর ফ্যাক্টর। দেখো এই ঘুরিয়ে বেরোলো কিন্তু ফ্যাক্টরটা কিন্তু এটাই। কি আমি ঠিক বলছি তো? এই দুটো ফ্যাক্টর হবে তো এর, হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। কিন্তু এটা কিন্তু ডাইরেক্ট হ্যাঁ, পাবো না, এটা ওই সিদ্ধার্থাচার্য করে তবে আমাদের বার করতে হবে। এইটা একটা মেথড, সবসময় যে মিডল টার্ম ফ্যাক্টরাইজেশন করে আসবে এরকম নয়। ওকে, এবার বলো কারো যদি কোনো প্রশ্ন থাকে, আর 2 মিনিট আছে। স্যার হ্যাঁ বলো। পোলসটা ওই সিগমা অ্যাক্সিসই থাকবে তাই তো স্যার? পোলস এই সরি জিরোস সরি হ্যাঁ, জিরোস এই জিরো যে -1, সেগুলো মানে সিগমা। না না সবসময় যে থাকবে এমন কথা না। জিরোতে ধরো ওপরে একটা সেকেন্ড অর্ডার টার্ম চলে এলো যার বি স্কোয়ার লেস দ্যান 4ac, তাহলে সেটাও ওই কমপ্লেক্স প্লেনে চলে যেতে পারে। হ্যাঁ, তা সেটাও এইটাকে বলা হয় কমপ্লেক্স প্লেন, অ্যাক্সিস নয় কোনো, কমপ্লেক্স প্লেন। ওকে স্যার। সেটা তখন কমপ্লেক্স প্লেনের দিকে চলে যেতে পারে, যতক্ষণ রিয়েল আছে রিয়েল অ্যাক্সিসে থাকবে। ঠিক আছে স্যার, বুঝতে পেরেছি। আবার যদি কিছু ক্ষেত্রে বিটা 0 হয়ে যায়, বিটা যদি 0 হয়ে যায়, হ্যাঁ, তাহলে কি হবে বলতো, কি রকম রুট পাবো? এই সিদ্ধার্থাচার্য যদি বিটা 0 হয়ে যায় তাহলে কি রকম রুট পাবো? মাইনাস বি প্লাস মাইনাস বি স্কোয়ার মাইনাস 4ac, বি যদি 0 হয়, বি 0 হলে এই পার্টটা পাবো, এই পার্টটা তো 0 হয়ে যাবে, তাহলে রিয়েল পার্ট থাকবে না। এমন একটা কমপ্লেক্স নাম্বার বেরোবে, কমপ্লেক্স কনজুগেট নাম্বার বেরোবে যার রিয়েল পার্ট নেই, শুধু ইমাজিনারি পার্ট রয়েছে। সেই ধরনের নাম্বারকে আমরা কি বলি? সে ধরনের নাম্বারকে আমরা বলি পিওরলি ইমাজিনারি নাম্বার। তাহলে তার জন্য রুট গুলো বা জিরো গুলো তোমার বা পোল গুলো জিওমেগা অ্যাক্সিস মানে এই অ্যাক্সিসের উপরে আসবে। হ্যাঁ, জিওমেট্রিক অ্যাক্সিসের উপরে, জিওমেগা অ্যাক্সিসের উপরে আসবে, কিন্তু ওই একই রকম মিরর ইমেজ হবে, কেননা সেটা তো কনজুগেট বেসিক্যালি, প্লাস মাইনাস। ইমাজিনারি নাম্বার থাকলে সেটা প্লাস মাইনাস আসবে। সেটা কেন হচ্ছে, তার কারণ হচ্ছে যে যে ইকুয়েশনটাকে আমরা ফ্যাক্টরাইজ করছি তার কোএফিসিয়েন্ট গুলো সবকটাই রিয়েল। এর দেখো এর কোএফিসিয়েন্ট হচ্ছে 1, এর কোএফিসিয়েন্ট 2, এর কোএফিসিয়েন্ট 16, এইগুলো তো কমপ্লেক্স কনজুগেট নয়। ফলে যে রুট গুলো আসবে সবসময় কমপ্লেক্স কনজুগেটই হবে, শুধু একটা কমপ্লেক্স নাম্বার এরকম আসবে না, মানে প্লাস J15 এরকম হবে না, প্লাস মাইনাস J15 হবে। সেই দুটো মাল্টিপ্লাই করলে তবে তো আমরা রিয়েল ফ্যাক্টর গুলো আবার ফিরে পাবো, রিয়েল কোএফিসিয়েন্ট গুলো। এইটা হচ্ছে তার কারণ। এইটা ভীষণ ইম্পর্টেন্ট। এরপরে যখন আমরা অনেক জিনিস পড়াবো এই বেসিক কনসেপ্ট গুলো কিন্তু ভীষণ লাগবে, যে কেন এটা মিরর ইমেজ হচ্ছে, কেন কমপ্লেক্স কনজুগেট হচ্ছে। ওকে, তো আজকের ক্লাসটা আমি ভিডিওটা খুব তাড়াতাড়ি আপলোড করে দেবো। যারা যারা বুঝতে পারোনি একটু বোঝার চেষ্টা করো তাড়াতাড়ি, যত পিছিয়ে যাবে তা আর ভবিষ্যতে কিন্তু আরো অসুবিধায় পড়বে। প্রথম দিনই বলেছি, আমি আগের দিনই আমি ফার্স্ট ক্লাসে বলেছি, তোমাদের কিন্তু ক্লাসের সাথে দৌড়তে হবে, ক্যালকুলেটর নিয়ে বসতে হবে, ক্লাসের মধ্যেই বুঝে নিতে হবে ডিসকাশন সমস্ত কিছু। ওকে, তো থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ স্যার। থ্যাংক ইউ, গুড নাইট। ওকে স্যার, থ্যাংক ইউ।